কবি বৌধায়ন মুখোপাধ্যায় বাংলা সাহিত্য জগতে একজন উল্লেখযোগ্য প্রতিষ্ঠিত ও জনপ্রিয় কবি এবং লেখক। একটা সময়ের জনপ্রিয় সাংবাদিক এবং সম্পাদক। দীর্ঘ ৪ দশকব্যাপী তিনি তার সাহিত্য রচনা করে চলেছেন। তার ভাবনা, সংস্কৃতি, দর্শন, এমনকি সামাজিক অনুভবতা একেবারেই ভিন্ন রকম, একটু অন্যরকম তিনি। অন্য ধরনের কবিতা লেখাতে যিনি সিদ্ধহস্ত। একজন জনপ্রিয় অনুবাদকও বটে। ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতেই কবিতা লেখেন। তার কবিতা অভিনব, যদিও তার অভিনবত্ব পদে পদেই চমক লাগায়। তিনি তার কবিতা লেখার মাধ্যমেই নিজেকে বিভিন্ন সময় বদলে ফেলতে পেরেছেনও বটে। ছোট ছোট জীবনের ছবি, একেবারে আটপৌরে জীবনের চিত্রকলা, এমন অনেক কিছু দখল নিয়েছে তার কবিতা। তিনি নিজের মুখেই বলেন যে তিনি যখন কবিতা লেখেন তখন সেটা ঠিক নির্দিষ্টভাবে তার নিজের পাঠকের কথা মনে থাকে না। লেখার পর তিনি অনেককেই শোনান সেই লেখা, এবং যারা শোনেন তার সেই কবিতা সম্পর্কে যদি কোনো সমালোচনা করেন, কোনো জায়গায় এরকম যদি হয় যে তারা ঠিক ধরতে পারছেন না, সেই সময় তিনি সেই কবিতাকেও বদলান। আবার অনেক জায়গা তিনি বদলাননি, ভেবেছেন যে সেই কবিতা পড়তে পড়তে হয়তো স্পষ্ট হয়ে যাবে তার নিজস্ব দর্শন। এই কবি আবশ্যিকভাবেই মনে করেন নির্দিষ্ট কারুর জন্য বিশেষ কোনো কবিতা লিখছেন না। আটপৌরে গদ্য ভাষাকে নিজের কবিতার বহন করে নিয়ে আশ্চর্য সব কবিতা তিনি লিখছেন এবং লিখে গেছেন একের পর এক। তার কবিতায় শব্দের আয়োজন খুব অল্প। যে কোনো জায়গা থেকে তিনি শুরু করতে পারেন সে সব কবিতা। এইভাবে লিখলে কবিতা হবে, এভাবে লিখলে হবে না, এমন কোনো নির্দিষ্ট স্থির মতবাদ কবি বৌধায়ন মুখোপাধ্যায়ের নেই। ভালোবাসায় ভর দিয়ে দাঁড়ানো আর দাঁড়িয়ে জীবনটাকে ধরা, এইটাই হল কবির কবিতার মূল শক্তি। তার কবিতায় জীবন মানে চলমান, যে সমাজ জীবন বিভিন্ন ভাঙ্গন আর বিভিন্ন আঘাতের মধ্যে দিয়ে চলছে তার প্রতিবাদ। এটা যেমন একদিকে রয়েছে তেমন অন্যদিকে রয়েছে তাকে ভালোবাসার জোর। কবির জীবনের আরও একটি প্রধান কাজ বিভিন্ন কবির কবিতার অনুবাদ। তিনি তার কবিতার মাধ্যমে বহু বিপ্লব ঘটিয়েছেন, কখনো বিষয়ে, কখনো প্রকরণে। কিভাবে একজন কবি অনুবাদের জন্য খুঁজে আনেন আর একজন কবি কে? কবিতার জগতে এ এক বড় বিস্ময়। তিনি নিজেই নিজের নজিরকে ভেঙে দিয়ে আবার নতুন দৃষ্টান্ত তৈরি করেছেন। তার বহু ধরনের লেখা কবিতা যেন একেবারেই রচিত নিজের মুখের ভাষায়। অনেক পথ চলতি কথা বোধহয় তিনি টেনে নিয়েছেন তার কবিতা ছন্দের গোপনীয়তায়। সে সবে মারাত্মক চোরা গোপ্তাও আছে কোথাও কোথাও, কিন্তু অনেক সময় কবিতার মাধ্যমে তিনি কথা বলছেন একেবারে সোজা সপ্তা গদ্য ভাষায়। আবার কখনো কখনো সেখানে মিশিয়ে দিয়েছেন স্ল্যাশ বা ব্যঙ্গ, কখনো যুক্ত করেছেন মমতা টান। নিজস্ব কবিতার কথা ছেড়ে দিয়ে যদি তার অনুবাদের ভুবনটুকু শুধু দেখতে চাই, সেখানেও দেখা পাব বহু বৈচিত্র্যের বহু দৃষ্টিকোণের। সারা জীবনই তিনি অনুবাদ করে চলেছেন। তিনি হলেন সেই কবি যিনি কবিতাকে মেঘের মিনার থেকে, কল্পনার হিস্টিরিয়া থেকে কানা গলির পাশের গলিতে নামিয়ে আনতে পারেন। কবিতা মাটি পায়। একটা সময় সাংবাদিকতা করেছেন, তাই খুব স্বাভাবিকভাবে পাঠক মনস্তত্ত্ব সম্পর্কে তার একটা স্বাভাবিক ধারণা আছে। বলতেই হবে কবিতার ক্ষেত্রে তার ফর্ম, তার নির্মাণ নৈপুণ্য অধিকতর তাৎপর্যপূর্ণ। কবিতা তার কাছে বেঁচে থাকার শ্বাসাসবায়ু ও স্বপ্ন। কবি অনেকটা দিগন্ত কাঁপিয়ে দেওয়া সময়ে কবিতা নিয়ে আবির্ভূত হয়েছেন। এই দেশের মাটি, জল, হাওয়া, ঐতিহ্য, সংস্কৃতি কথা বলে তার কবিতার পর কবিতায়। অভিজ্ঞতা লব্ধ অনুভবেও তার অনেক কবিতা রয়েছে। তিনি কবিতার ভেতরে যথেষ্টই রহস্য রাখতে পারেন। তার কবিতা মনে হয় কখনো কখনো কি একাকিত্বের সমাহার, নাকি সমাহৃত একাকিত্ব। কবি বৌধায়ন মুখোপাধ্যায় আমাদের অবাক করে দেন তার কবিতার মাধ্যমে। তিনি নিয়মিত তার ব্যতিক্রমিক ক্ষমতায় পায়ে পায়ে হেঁটে চলেন মানুষের জীবনের হৃদয়ের একান্ত এলাকায় নিজের দর্পিত কবিতাগুলি নিয়ে। তথাকথিত শুদ্ধতার পরীক্ষা নিরীক্ষার কাঁটাতার, এমনকি সময়ের সতর্ক পাহারাও ছুঁতে পারে না তাকে। আজকের উৎসুক কবিতা পাঠকের কাছে এই আশ্চর্য সঞ্জীবন যেন জাদু বাস্তবতাই বটে। তিনি হয়ে উঠেছেন সবার কবি। বৌধায়ন মুখোপাধ্যায় আজ আভিজাত্যের নাম। বৌধায়ন মুখোপাধ্যায় আজ জনপ্রিয়তার নাম। তিনি আজ উত্থিত স্বপ্ন, এমনকি নিমজ্জিত স্বপ্নের নাম। একটা উষা ও একটি সূর্যাস্তের মাঝখানে যে গনগনে উঠোন, তিনি সেই অলৌকিক উঠোনের কবি।
সেই অলৌকিক উঠানেই এসে দাঁড়িয়েছেন তিনি। একটি নির্দিষ্ট সময়খণ্ডে আটকে থাকার পক্ষপাতী তিনি মোটেই নন। একেবারে আবোডালে থাকা এই কবিরও আত্মবীক্ষণে আমরা জানতে পারব তার নিজের জীবন দর্শন, সাহিত্য অনুভবতা, এমনকি বর্তমান সময়ে তার মানসিক অবস্থান। তিনি এখনও যে নিজেকে নিজে পরখ করে করে দেখে নিতে চান তারই নিজের কবিতার মাধ্যমে। আশা করা যায় দর্শকদের ভালো লাগবে। বাড়তি পাওনা হিসাবে কবির কণ্ঠে তার নিজের কবিতা পাঠও থাকছে। নমস্কার। আজকের ভাবনা এই বিখ্যাত অনুষ্ঠানটি, যে এই অনুষ্ঠানে অনেক বিশিষ্ট মানুষরা, সাহিত্যিকরা এবং শিল্পী এবং অনেকেই খুবই বিখ্যাত এইসব মানুষরা আজকের ভাবনায় এসেছেন, আপনাদের সঙ্গে কথা বলেছেন, আপনাদের সামনে তারা অনুষ্ঠান করেছেন। কিন্তু আমার মতো একজন অর্বাচীন লেখকই হয়েছি, তো ছিলাম তো খুব সাধারণ একজন অর্বাচীন বোহেমিয়ান, যে অনেক রকম কাজই করেছে, কিন্তু শেষ পর্যন্ত লেখকই থেকে গেছি। এবং আমাকে নিয়ে যে আপনারা অনুষ্ঠান করতে চাইছেন, যে আমার কথাবার্তা শুনতে চাইছেন, তাতে আমি আপ্লুত বোধ করছি এবং খুব শ্লাঘা হচ্ছে এই কারণে। তো আমি এবার যদি কোথা থেকে শুরু করব জানি না। আমি 70 দশক থেকে লেখালেখি করছি কবি হিসাবে, কিন্তু কবিতা আমার প্রথম বেরিয়েছিল পরিচয় বলে একটা কাগজে। আমি তখন কলেজে পড়ি, 4th ইয়ারে পড়ি, আর আমি একটা লেখা ডাকে পাঠিয়ে দেই পরিচয় পত্রিকায়, বিখ্যাত তখন পরিচয়, তখন বিখ্যাত পত্রিকা, যদিও তার সিপিআইয়ের কাগজ সেটা। দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বিখ্যাত সাহিত্যিক লেখক, তিনি তখন সম্পাদক, তিনি ছেপে দিয়েছিলেন ওই লেখাটা। এবং ওই লেখাটা যখন মুদ্রিত আকারে আসে আমার কাছে ম্যাগাজিনটা, তখন আমার কলেজের ছেলেরা আমাকে নিয়ে খুব খুব লাফালাফি করে, খুব নাচানাচি করে, কেন ওরা চিন্তাই করতে পারে না। পরবর্তীকালে হয়তো অন্যান্য পত্রিকায় লেখালেখি হয়েছে, দেশ ইত্যাদি ইত্যাদি। কিন্তু শুরুটা আমি বলি, আমার জীবনের শুরুটা হচ্ছে, আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র, এবং নরেন্দ্রপুরে থাকাকালীন আমার যেটা শিক্ষা হয়েছে, যে আমাদের খুব গুণী মাস্টারমশাইরা, তার মধ্যে আমি ছিলাম হচ্ছে ইংলিশ মিডিয়ামে, ওখানে পড়তাম, এবং মহারাজরা যে আমাদের ওপর আলাদা রকমভাবে আমাদের দেখাশোনা করেছেন, এবং ইংরেজিটা আমাদের খুব ভালো করে শেখানো হয়েছিল এই কারণে, কারণ আমি ইংলিশ মিডিয়ামে পড়তাম। ইংলিশ মিডিয়ামে পড়ার সুবাদে আমি ইংরেজিটাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে নিয়েছিলাম। পরবর্তীকালে যখন হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরোলো, দেখা গেল আমি পশ্চিমবঙ্গে একটা র্যাঙ্ক করেছি। তো সেটাও একটা সাংঘাতিক ব্যাপার হয়েছিল। খবরের কাগজে ছবি উঠেছিল, এবং দূরদর্শন তখনও হয়নি, তখন ওই বিজ্ঞাপন বেরোতো, সিনেমার আগে ট্রেলার দেখানো হতো, সেই ট্রেলারে আমার ছবি উঠেছিল, এবং আমি আমার ঠাকুরদাকে প্রণাম করছি, সেই ছবি ওরা তুলে নিয়ে গেছিল। এবং আমি যখন হলে ঢুকি, যে লোকটি লাইটম্যান, সে লাইটে আমার ঠাকুমাকে নিয়ে গেছিলাম, মুখ দেখে বলছে যে, আরে তোমাকে দেখানো হচ্ছে না সিনেমাতে? তো আমি তখন কাছুবাছু হয়ে বললাম, হ্যাঁ আমাকেই দেখানো হচ্ছে। তো এটা খুবই মজার ব্যাপার। তো ওই যে তখন একটা গ্ল্যামার মানে হয়ে গেছিল, পাড়ায় একটা গ্ল্যামার হয়ে গেছিল, সেই গ্ল্যামার বোধটাই বোধহয় আমাকে কিছুটা, খবরের কাগজের নাম ওটা, গ্ল্যামার ইত্যাদি ইত্যাদি সব কিছু মিলিয়ে মিশিয়ে বোধহয় আমাকে আমার মনের মধ্যে হচ্ছে, না এটা তো বজায় রাখতে হবে। কীভাবে বজায় রাখা যায়? সবচেয়ে ভালো হচ্ছে লেখালেখির প্রতি আমার একটা ছিল, যেহেতু প্রচুর বই টই আমি পড়তাম, শুধু ইংরেজি না, বাংলাতেও প্রচুর বই আমরা পড়তাম, বাড়িতেও আমাদের সব রকম বাংলা বইও থাকতো। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে, আমরা হচ্ছে সাংবাদিক ফ্যামিলির ছেলে। আমার ঠাকুরদাদা হচ্ছেন
বিখ্যাত সাংবাদিক বিবেকানন্দ মুখোপাধ্যায়, এবং বিবেকানন্দ মুখোপাধ্যায় বসুমতী সম্পাদক ছিলেন, তারপরে যুগান্তরেরও সম্পাদক ছিলেন, এবং তিনি যে এতটাই বিখ্যাত ছিলেন যে বিবেকানন্দ মুখোপাধ্যায়ের এডিটোরিয়াল না পড়লে লোকের সকালবেলা উঠে এডিটোরিয়ালটা পড়তে হতো। কিন্তু একটা বিষয় ছিল যে সাংবাদিকদের জীবনও খুব স্থিতিশীল জীবন তা নয়। চাকরি বাকরির ক্ষেত্রেও আমরা অনেকবার শুনেছি যে ঠাকুরদাদার চাকরি নেই, বা এত বড় পরিবার, এবং ইস্ট বেঙ্গল থেকে অনেক লোকজন এসে আমাদের বাড়িতে থাকতো, এবং তারা বলতো যতীনবাবুর বাড়িতে তেলের অভাব নাই, অর্থাৎ কানে তেল দিয়ে মাথার চুল, মানে অর্থাৎ রিফিউজি পরিবারের অনেক, যাদের এখানে কলকাতায় কোনো রকম উপায় ছিল না, তারা এসে আবার ঠাকুরদাদার কাছে আশ্রয় নিতেন আমাদের বাড়িতে। তো এই যখন চাকরি থাকতো না, সংবাদপত্রের চাকরি প্রায়ই চলে যেত, তার কারণ অনেক সময় উঠেও যেত। তারপরে তার বৈমাত্র ভাই যতীন্দ্রমোহন মুখার্জি, তিনি ছিলেন স্টেটসম্যানের ম্যানেজার ছিলেন, এবং পরবর্তীকালে ফরওয়ার্ড কাগজেরও ম্যানেজার ছিলেন। ফরওয়ার্ড কাগজটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু কাগজ ছিল, এবং মানে আমাদের তখনও জন্ম হয়নি, আমরা শুনেছি যে নেতাজি আমাদের বাড়িতেও এসেছিলেন, হুমায়ুন কবিরও আসতেন, আরও অনেকে খ্রিস্টবিদ্য অনেক ব্যক্তি এবং বিখ্যাত সব রাজনীতিবিদ, বিশেষ করে লেখক সাহিত্যিক সবাই আসতেন। তো ওই রকম একটা সার্কেলের মধ্যে আমি বড় হয়েছি, এবং তাতে বোধহয় কিছুটা আমার উপরে সাহিত্যের কিছুটা প্রভাব বোধহয় পড়েছে। প্রচুর বই ছিল আমাদের, কারণ আমি দেখেছি আমার বাবা বিয়েতে বিষ্ণুদের শ্রেষ্ঠ কবিতা পেয়েছিলেন। আমি দেখলাম যে পুরনো এর থেকে বই থেকে ঘেটে বিষ্ণুদের শ্রেষ্ঠ কবিতা। হ্যাঁ, তারপরে অদ্ভুতভাবে আমি একটা জিনিস পেলাম এক সময়, সেটা ওই শেলফের থেকে এখনো আছে, সেটা টিকুডের একটা বইয়ের আলমারি, সেটা আপাতত আমার হাতছাড়া হয়ে গেছে, নিয়ে নিয়েছে আমার থেকে। তার মধ্যে বুদ্ধদেব বসুর কবিতার একটি সংখ্যা, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইস্যু বলে একটা ওরা বের করেছিলেন বুদ্ধদেব বসু। সেইখানে সেই সময়ের কবিদের ইংরেজি অনুবাদ তার মধ্যে ছিল, তার মধ্যে ইয়ল দাসের অনেকগুলো কবিতাও ছিল, জ্যোতির্ময় দত্তর কিছু অনুবাদ আমি তার মধ্যে দেখেছি, জ্যোতিদার সঙ্গে পরে আমার আলাপ হয়েছিল। তো যাই হোক, যেটা বলার কথা যে এই লিখতে লিখতে আমি জড়িয়ে গেলাম কলকাতায়। যখন এলাম, কলকাতায় আসার আগের স্টোরিটা হচ্ছে শ্রীনিকেতনের যেই স্টোরিটা, সেটা হচ্ছে এগ্রিকালচার পড়তে চলে গেলাম। আমি এগ্রিকালচার পড়তে যাওয়ার পেছনে আমার তো ওই স্কুলের র্যাঙ্ক করার পরে আমার একটা বিদেশে যাওয়ার একটা স্কলারশিপও চলে এসেছিল। বিদেশে গিয়ে হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার এইসব এগুলো তৈরি হতাম। কিন্তু আমার কাকা আমাকে বললেন যে এটা 70 দশক, নকশাল রেভলিউশন তোরা তো দেখেছিস, ওই শ্রীনিকেতনে আমরা কিছুটা নকশাল রেভলিউশন দেখে এসেছি। সেইখানে আমাদের এমন অবস্থা হয়েছিল যে এখান থেকে যখন শেষ হয়ে গেল, এখানকার আন্দোলন যখন শেষ হয়ে গেল, সেটা ছিটকে গিয়ে চলে গেল ডিস্ট্রিক্ট টাউনগুলোতে, ডিস্ট্রিক্টে মফস্বলে চলে গেল। তার মধ্যে বীরভূমে প্রচুর নকশাল কর্মী যারা লুকোতে গিয়েছিল, তারা সুরুল গ্রামটা হচ্ছে শ্রীনিকেতনের জাস্ট পাশে, আমাদের কলেজের জাস্ট পাশে। সুরুলটা একটা বিখ্যাত গ্রাম, সেটাকে নকশালরা মুক্তাঞ্চল বলে ডিক্লেয়ার করেছিল, এবং পিকিং রেডিও থেকে অ্যানাউন্স হয়েছিল যে সুরুল এখন মুক্তাঞ্চল হয়ে গেছে। এবং সেখানকার ছেলেরা, এবং আমাদের কিছু কলেজের ছেলেরাও নকশাল হয়ে যায়, নকশাল আন্দোলনে যোগ দেয় তারা। এবং তারা কি করতো, তারা এই যে বলা হতো না যে
পার্লামেন্ট শহরের খোয়ার ইত্যাদি নানা রকম কথা আছে। এবং এই যে শিক্ষা আমাদের ফর্মাল এডুকেশনের বিরুদ্ধে তারা স্কুল কলেজ এগুলোকে পুড়িয়ে দেওয়ার জন্য আমাদের লাইব্রেরি প্রায় এসে রাত্রিবেলা হই হতো যে আগুন লেগে গেছে, লাইব্রেরিতে আগুন লেগেছে, আমরা দৌড়তাম গিয়ে জলের বালতি নিয়ে গিয়ে ওগুলো করতাম। এবং তারপরে আমাদের কি হলো, আমাদের এগেনস্টে একটা হিট লিস্ট বেরোলো, যারা যারা নকশাল আন্দোলনের বিরোধিতা করছে তাদের একটা হিট লিস্ট বেরোলো। সেই হিট লিস্টের মধ্যে আমারও নাম ছিল। ডক্টর প্রতুল গুপ্ত আমাদের ভাইস চ্যান্সেলর ছিলেন, উনি ঠিক করলেন যে না, ছাত্রদের এইভাবে রাখা ঠিক হবে না। তখন তিনি কলেজটা সাইন ডাই ক্লোজ করে দিলেন, বন্ধ করে দিলেন, এবং আমাকে কলকাতায় ফিরে আসতে হলো। তারপরে আমি চলে গেছিলাম পান্তনগর ইউনিভার্সিটিতে পড়তে, কিন্তু আমার ওখানে ভালো লাগেনি। নৈনিতালে পান্তনগর ইউনিভার্সিটি আমেরিকান স্টাইলে এগ্রিকালচার একটা ইউনিভার্সিটি হয়েছিল, কিন্তু আমি সেখান থেকে চলে এলাম, আমার ভালো লাগেনি। তারপরে আমি চিঠি পেলাম যে হ্যাঁ, ইউনিভার্সিটি আবার খুলেছে, শ্রীনিকেতন আমাদের এগ্রিকালচার কলেজে আবার শুরু হয়েছে। আমি আবার চলে গেলাম। এই হচ্ছে ওখানে। কিন্তু ওখানে লেখালেখি করতে করতে আমাকে ওখানে সাহিত্য সম্পাদক হয়ে গেলাম আমি, বিশ্বভারতীর সাহিত্য সম্পাদক, মানে স্টুডেন্ট এডিটর। সত্যপর্ণী তার এডিটর হওয়া একটা এগ্রিকালচার ছেলে, আমি ধানও গিয়ে পুঁতেছি, ট্র্যাক্টর চালিয়েছি। তো ওখানে ইলেকশন হওয়ার পরে, যে ইলেকশন হলো ছাত্রদের মধ্যে এন্টায়ার ইউনিভার্সিটি, সেখানে কিভাবে আমার নাম উঠে এলো যে একে আমি প্রচুর ভোট পেয়ে গেলাম। এবং ইউনিভার্সিটি ইলেকশনে যা হয়, আমাকে সাহিত্য সম্পাদক করা হলো। এই সাহিত্য সম্পাদক করার সূত্রে আমাকে প্রচুর লেখক সাহিত্যিক এদের সঙ্গে ঘাটাঘাটি করতে হলো, এদের সঙ্গে উঠবোস করতে হলো। এবং মাস্টারমশাই যারা আর্টসের মাস্টারমশাই, সাহিত্যের মাস্টারমশাই, বিখ্যাত বিখ্যাত তখন সেখানকার মাস্টারমশাইরা ছিলেন। শিশির ঘোষ ছিলেন ইংরেজিতে, সোমেন বন্দ্যোপাধ্যায় বিখ্যাত বাংলার, ভবতোষ দত্ত ছিলেন। এদের কাছেও আমার যাতায়াত শুরু হলো। আমি এগ্রিকালচারের ছেলে, আমি গিয়ে সাহিত্য নিয়ে আলোচনা করছি তাদের সঙ্গে। তো সপ্তপর্ণী বেরোলো। এবার এই সময় শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার আলাপ, কিভাবে সেটা একটা বিখ্যাত ছিল। তখন আমি কলেজের 4th ইয়ারে পড়ি। শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার মনে হয় শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে বিশ্বভারতীর সূত্র, প্রথম যোগাযোগ সম্ভবত আমার দ্বারাই হয়েছিল। এটা কিভাবে আমি বলি যে আমাদের সপ্তপর্ণী পত্রিকাটা হচ্ছে বছরে একবার বেরোতো, ওটা একটা অ্যানুয়াল ইস্যু। সপ্তপর্ণী বোলপুরে ভালো প্রেস ছিল না। ওখানে বিখ্যাত প্রেস বলতে যেখানে সব কিছু ছাপা হতো সেটা হচ্ছে বোলপুর প্রেস। সেই প্রেসটা খুব একটা ভালো ছিল না। ডক্টর প্রতুল গুপ্ত একটা মিটিং করলেন আমাদের নিয়ে, এবং আমাকে বললেন যে একটা কাজ করতে পারবে, কলকাতায় ছাপাতে পারবে সপ্তপর্ণী। আমি বললাম কলকাতায় তো, আমার কলকাতায় বাড়ি, কলেজ স্ট্রিটও আমি অনেকবার গেছি। তো তোমার কোনো অসুবিধা হবে না, আমি চিঠি লিখে দেবো, তুমি চলে যাবে, ম্যানুস্ক্রিপ্টটা তুমি এখানে তৈরি করো, সবার থেকে লেখা আহ্বান করো, মাস্টারমশাইদের দেখে অ্যাপ্রুভ করিয়ে নাও, আর এক্সট্রা যা টাকা পয়সা লাগবে সেটা আমার ভাইস চ্যান্সেলরের যে গ্রান্ট আছে সেখান থেকে তোমাকে দিয়ে দেবো। সেই হলো, আমি চলে এলাম কলকাতায়। এবং তখন অমিতাভ চৌধুরী, উনি শান্তিনিকেতনের ছাত্র ছিলেন, তখন আনন্দবাজার নিউজ এডিটর তিনি। তো অমিতদাকে ডক্টর প্রতুল গুপ্ত চিঠি লিখে দিয়েছেন যে আমার ছাত্রকে পাঠাচ্ছি, এই বৌধায়ন মুখোপাধ্যায় আমাদের ছাত্র ও সপ্তপর্ণী সম্পাদক, ওকে একটু সাহায্য করতে হবে যাতে কলেজ স্ট্রিটে আমাদের এই সপ্তপর্ণীটা বেরোয়। সপ্তপর্ণীর মধ্যে 4টে ল্যাঙ্গুয়েজ ছিল, ইংরেজি ছিল, বাংলা ছিল, উড়িয়া ছিল, হিন্দি ছিল, 4টে ল্যাঙ্গুয়েজ নিয়ে এটা বেরোবে। তো আমি অমিতার সঙ্গে কথা বলছি, অমিতা অনেকের সঙ্গে আলাপ করে দিচ্ছে। আমার তখন সেটা অদ্ভুত লাগছে, এটা অল্প বয়সের ছেলে, আমার বয়স তখন 22-23 হবে। বিখ্যাত বিখ্যাত লেখক নরেন্দ্রনাথ মিত্র, তারপরে সৈয়দ মুস্তফা সিরাজ, এদের সঙ্গে আমার আলাপ করিয়ে দিচ্ছে, বলছে দেখো
এ হচ্ছে শান্তিনিকেতনের সম্পাদক। কে সম্পাদক, কিসের সম্পাদক, অত তো এরা আমাকে প্রণাম করছে, মানে কিরকম। আর এবং অমিত দা হচ্ছে নিউজ এডিটারের অনেক ক্ষমতা বেশি। তো বলছে তুমি একটু বসো, একটু কফি খাও, তারপর আমরা কলেজ স্ট্রিটে যাব। আমি ওনার সঙ্গে ওখানে বসে আছি, বরুণ সেনগুপ্ত ঢুকলেন সাফারি স্যুট পরে, খুব সুন্দর চেহারা। বলছে চেনো? আমি বললাম হ্যাঁ, মুখ দেখে চিনতে পারছি। উনি তখন রাজ্য রাজনীতি লিখছেন প্রত্যেক শুক্রবার আনন্দবাজারে, এডিটোরিয়াল পোস্ট এডিট। বললাম আপনি বরুণ সেনগুপ্ত, নমস্কার। এইসব ব্যাপার হতে হতে এবার অমিত দা আমাকে নিয়ে নামছে সিঁড়ি দিয়ে, ওদিক দিয়ে আরেকজন উঠে আসছেন 12টার সময়। ও দাঁড়াও, তুমি ওখানে। আমি বললাম কে? শক্তি চট্টোপাধ্যায়, ওই যে উনি 71-এ বোধহয় ঢুকেছিলেন আনন্দবাজারে, আর ওটা হচ্ছে বোধহয় সম্ভবত 72 সালে আমি 1 বছর হয়েছে আর কি। শক্তিদা দেরি করে ঢুকেছিল, খালি যেরকম স্বভাব আর কি। বলে শক্তি তোমাকে আর উঠতে হবে না, শোনো আমি বলে দিচ্ছি যে একে তুমি কলেজ স্ট্রিটে নিয়ে যাবে, কলেজ স্ট্রিটে নিয়ে গিয়ে কোনো ভালো প্রেসে সপ্তপর্ণী ছাপা হবে, তোমাকে এই ব্যবস্থা করে দিতে হবে। তো বলে তাহলে অমিত দা আমাকে তাহলে আসতে হবে না তো অফিসে? বলে না না, তোমাকে এই কাজটা দায়িত্বটা দিয়েছে আমাকে, সে রিপোর্ট করবে যে কি হল। শক্তিদা তো খুব আনন্দে আহ্লাদে আমাকে নিয়ে, সে দেখি রাস্তায় বেরিয়ে শক্তিদাকে সবাই চেনে। শক্তি চট্টোপাধ্যায়ের কথা এতটা বলছি এই কারণে যে তখন অলরেডি শক্তিকে আমি পড়ে ফেলেছি তার কবিতার ভক্ত হয়ে, এবং সবাই শক্তিদাকে বলছে, ওখান থেকে পানওয়ালা, ওখান থেকে রিক্সাওয়ালা, শক্তিদা কেমন আছেন, ভালো আছেন? শক্তিদা ভালো আছি। মানে এইরকম একজন কবি। এবং ওই যে ফুটপাত বদল হয় মধ্যরাতে, সেটা যেন উনি যখন হাঁটছেন মনে হচ্ছে ফুটপাত মধ্যরাতে বদল হচ্ছে, আর আমি ওনার পাশে হাঁটছি। This English poem, it was published in my first book of poetry, The Black Milk, which I already told you, আপনাদের বলেছি অলরেডি। এটাই প্রথম বই যেটা রাইটার্স ওয়ার্কশপ থেকে ডক্টর পি লাল বের করেছিলেন। তার প্রথম কবিতাটা বরং পড়ি। Not even poetry. The ruddiest poet of our land is anemic. I fail to stir his soul with a hypodermic needle. Anti-poetry stir I bestow on his idealism, fax his indisposition to the Sahitya Academy. No language is keen to rehabilitate his desires. I discern no green pastures of poetic realism. With an alcoholic friend undoing his kundalini. My head is aloof, he wrote, before passing into coma. Physical strength deserts a saint when mind betrays. No way would he spend his blood for aesthetics. He hacked off his creative roots and wilted. Imagined a block of granite unchanged by influences. But he was flesh, enjoying his own flesh that revolted. Flesh succumbs. Nothing that we need most lasts long, not even poetry. এটা খুব আনন্দের একটা অদ্ভুত, এটা আমার নিজের জীবনেরই বলা হয়। About a poet. Poetry is a puzzle of words he tried to solve and did evolve a solution amidst chaos. So he is publishing poems. Nothing better he could do. Why? He should have become a scientist. A friend of his told us, we were college pals, slept within the same walls, but he never uttered poetry. He couldn't share his grief, so used his tearful sweat to become a bloody poet. We pity him and the rest of his breed. We saw his photos in journals, bearded, learned,
churned, burned for the sake of a few words. Envy was an easy outcome. It flowed like piss. We could only hiss at his growing success as poet. He lived 2 years more and died of cancer, a peril without answer. Of him later we heard no more. এটা একটা অন্য কবিতা লাইফ। এগুলো আমার প্রথম বইয়ের কবিতা, এগুলো আমি খুব ভালোবাসি, কারণ প্রথম জীবনের কবিতা তো এগুলো খুব প্যাশনেটলি লেখা হয়েছিল। এটা এই কবিতাটার নাম হচ্ছে লাইফ, ইটস কল্ড লাইফ। দ্য ওয়ার্ল্ড স্টপস নোওয়্যার, নো মোমেন্ট, হার্টবিট স্টপ, দ্য এয়ার নেভার স্টপস ব্লোয়িং, লাইফ blooms anew, life unending, life is alight with life. My pain, your sufferance, is stagnant ditchwater, necrotic. Life is xylem and phloem of trees, metabolism, cosmic energy, pranayama, hatha yoga, recycle of energy, tadpoles wriggling tiny tails, bud sprouting flower, smile sprouting guffaw. The rest is non-essence, fucker losing erection, later confining to a senile sexologist for sermons. Tadpoles in my school bottle I love, cracked between her ruddy lips I love, the smell of Indian cow dung I love, Sriniketan Khwai at noon I love. The rest is cancer, a death chanting mukti for men offering themselves to ends inglorious.